চরে মাঝে মাঝে দুই একটা আল্লাহ যেন তৌফিক দেয় যে তারা এইভাবে করতে পারে। তো আজকে আমি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে নির্বাচন করার জন্য প্রতীক বরাদ্দ পেয়েছি। আগামীকালকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হচ্ছে। তো আমি যদি এটা গলাচিপা শহর থেকে করতাম, 10 মিনিট থেকে করতাম, অনেকেই বিষয়টা ভালোভাবে নিত না। সে জন্মস্থান ভুলে গেছে, তার মা শুয়ে আছে এইখানের মাটিতে, তার নানা নানি আত্মীয় স্বজন, স্বাভাবিক ভাবেই তো আমার তো মনে হয়েছে যে না, এটা ঠিক হবে না। অন্তত এই জন্মস্থান থেকে জন্মস্থানের ধুলোটা পায়ে লাগাইয়া মায়ের কবরটা জিয়ারত করে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করা দরকার। তো আমি এসেছি, মোস্তফা চাচা বলেছে যে আমরা বাঁশবাড়িয়াতে দুটো প্রোগ্রাম করে আসছি। বিএনপি গণ অধিকার পরিষদের যৌথ সভা, নির্বাচন পরিচালনা কমিটি, উপজেলার কমিটি, ইউনিয়ন কমিটি এবং সেন্টার কমিটি। আমরা ওয়ার্ড কমিটি করবো না, যেখানে কেন্দ্র আছে ওই কেন্দ্র ভিত্তিক আমরা কমিটি করবো, যেটা 2 উপজেলায় আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। কারণ আপনারা জানেন যে এখানে মূলত এটা আওয়ামী লীগ অধ্যুষিত একটা আসন। আওয়ামী লীগের দল থেকেই এমপি নির্বাচিত হতো বারবার। এইবারের নির্বাচনে আওয়ামী লীগ নাই নির্বাচনে, বিএনপি তারপরে একটা বড় রাজনৈতিক দল, তারা এখানে প্রার্থী দেয় নাই এবং পরিষ্কার ভাবে তারা তাদের সিনিয়র কেন্দ্রীয় নেতৃবৃন্দকে পাঠিয়ে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন আপাকে পাঠিয়েছে 2 উপজেলার নেতা কর্মীকে বলবেন, এইটা আমার নির্দেশ তারেক রহমান সাহেব পাঠিয়েছেন যে তারা যেন আমাদের জোটের প্রার্থীর পক্ষে কাজ করে। এমনকি গোলাম মোস্তফা সাহেবকেও তারেক রহমান ডেকেছিলেন, শিবলু খানকেও ডেকেছিলেন। প্রকৃত অর্থে তারেক রহমান 17 বছর পরে দেশে এসেছেন। উনি আসলে এই মুহূর্তে এত ব্যস্ত শিডিউলের মধ্যে আছেন, প্রোগ্রামের মধ্যে উপজেলা নেতাদের ডাকার সময় ওনার নাই। তারপরেও আমার সাথে যখন দেখা করেছে যে তাহলে কারা আপনার পক্ষে কাজ করতেছে, কি সমস্যা, বলছি মোস্তফা সাহেব এবং শিবলু ভাই সাবেক এমপি, তারা আমার পক্ষে নামছে কমিটির, আর অনেকেই নামে নাই, যেহেতু তাদেরকে ডেকেছেন, তাদেরকে বলেছেন। তারপরে উপজেলা কমিটিকে ওয়ার্নিং দিয়েছেন যে কাজ না করলে কমিটি কিন্তু বাতিল করা হবে, কমিটি বিলুপ্ত করছে। এরপরে তারেক রহমান কি করবে আমার জন্য, কমিটিও বিলুপ্ত করে দিয়েছে। এখন আমি এটা বিএনপির গলাচিপা 10 মিনিট ভাই বোনদেরকে বলতে চাই যে যারা বিএনপি করে তাদের সর্বোচ্চ নেতা তারেক রহমান, তার নির্দেশকে অমান্য করে তো আসলে বিএনপি কেউ করতে পারে না। এবং ওই যে বলে মায়ের চেয়ে বেশি দরদ, এটা বলে মায়া রাখতে তো বিএনপি করে তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে দিয়ে কেউ যদি স্বতন্ত্র প্রার্থী হয়, সে যদি বলে যে আমি বিএনপি ধারণ করি বেশি, আমি বিএনপির জন্য ত্যাগ স্বীকার করছি, সঠিক হবে না। কারণ এখানে অনেক শিক্ষিত মানুষ, সিনিয়র মানুষ, রাজনৈতিক মানুষ, তারা একটা দল এই রকমের পরিস্থিতিতে এককভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, রাষ্ট্রকে ধরে রাখতে পারবে না। আওয়ামী লীগের মতো একটা বিশাল দল 5ই আগস্টের পরে পরিণত হয়েছে। দেখেন এখন পর্যন্ত সারা দেশে কোথাও আওয়ামী লীগ দাঁড়াতে পারছে। তাহলে 17 বছর এত শক্তিশালী বড় দল, প্রশাসন সবকিছু তাদের সাথে ছিল। কাজী জনগণ যদি না থাকে, দেশের মধ্যে যদি ভারসাম্য ধরে না রাখা যায়, তাহলে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকা যায় না। তারেক রহমান দলের প্রধান, আগামী প্রধানমন্ত্রী হবেন। তিনি চিন্তা করেছেন যে না, এখানে আমার মিত্রদেরকে হয়তো রাখা লাগে, যেই কারণে আমি মান্না ভাই, জয়েদ সাকি, ইসলামিক দল, জমিয়ত উলামা, এরকম আরো বেশ কিছু দলের সাথে আসন সমঝোতা করে, এবং তারা বারবার বলেছে যে আমরা আগামীতে জাতীয় সরকার করব, অর্থাৎ এককভাবে সরকার করবে না। তাহলে জাতীয় সরকার বিএনপির সাথে দলই আছে, 4টে দল নির্বাচন করতেছে, তাহলে 4টে দলকে তো 4 জনকে অন্তত মন্ত্রিসভায় নিতে হইবে। তো ইনশাল্লাহ আমাদের তো একটা জায়গা হবে। আর আপনারা যদি বিভ্রান্ত হয়ে, আপনারা যদি আপনাদের কাছের মানুষের গুরুত্ব না বোঝেন, আপনাদের ছেলের গুরুত্ব না বোঝেন, যে মনে আমাদের ছেলে দেখছি যে হাফ প্যান্ট পরে বাজারে আইছে বা স্কুলে গেছে, সেটা একটা প্রেক্ষাপট। আপনারা এই এলাকার মুরব্বী সবাই বাড়ির পাশে বাড়ি, সেটা একটা প্রেক্ষাপট। কিন্তু এখন তো জাতীয় রাজনৈতিক পর্যায় থেকে আমি একটা দলেরও প্রধান, এবং এটা তো চারটিখানিক ব্যাপার না, একটা দল প্রতিষ্ঠা করেছি। এবং আমার যে ত্যাগ, আন্দোলন, সংগ্রাম আপনারা দেখেছেন, অসংখ্যবার হামলার শিকার হয়েছি, রক্তাক্ত হয়েছি। আপনারা দল মত নির্বিশেষে সবাই মসজিদে দোয়া করেছে, মহিলারা দোয়া করেছে,
এবং এই দোয়াই কিন্তু আমি মনে করি যে আল্লাহ আমাকে এই জায়গায় এনেছেন এবং সুস্থ রেখেছেন। কারণ আমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি 3-4 বার মারা যাওয়ার কথা ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ খুব বড় ধরনের কোনো ক্ষতিও হয় নাই। আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া। আমি কিছুদিন আগে একটা বক্তব্য শুনেছি, তো বক্তব্য শুনে মাঝে মাঝে একটু খারাপ লাগে, আবার মানে ভাবি যে এই কথা কিভাবে বলে, মানুষের তো একটা বিবেক থাকা উচিত। আমি যদি কথাটা বলি রাকিব ভাই, আমি মনে রাখি নাই, রাকিব ভাই তারপরে একটু খালি বলতে কাইটে ক্লিপটা আমার দিলুন না। আমি কি ক্লিপটা ঘৃণার আমার রাজনীতি নেন, করি কাটতে। নাকি ভালোবাসা আলাদা ক্লিপ ঐক্যের রাজনীতি করি? কথাটা কই আলাদা ক্লিপ নেন। আওয়ামী লীগের আমলে ওই ফোন টিভিসি দিয়ে নেন, টেলিভিশনে আমাদের এখানকার কয়েকজন আওয়ামী লীগের নেতা সাক্ষাৎকার দিয়ে বলেছিল, আরে বাবা বিনুর আসে এ তো লঞ্চ রিজার্ভ করে আসে, কেবিন সব বুক দিয়ে ফেলায়। আচ্ছা, আপনারা ওই আমলে দেখেছেন যে আমার সেই সক্ষমতা ছিল? আমার এখনো নাই। হ্যাঁ, 5ই আগস্টের পরে চাইলে আমরাও কোটি কোটি টাকার মালিক হতে পারতাম, কিন্তু ওইটা করি নাই। করছি কি, এলাকার জন্য কিছু কাজ করছি। এই চরবিশ্বাস তর্কাতলে কতগুলো মসজিদ মন্দিরের সরকারি বরাদ্দ এনে দিছি। গলাচিপা 10 মিনিটে 205টা মসজিদ মন্দিরের বরাদ্দ এনে দিছি। ধর্ম মন্ত্রণালয় থেকে আপনার অনেক সহায়তা এনেছি, এলজিডি মন্ত্রণালয় থেকে এনেছি। গলাচিপা 10 মিনিটে হরিদেবপুরের ওই ব্রিজটা, এইটা মিশায়েত সিনিয়র নেতা তারা জানে যে এইটা বোধহয় বলে, আমি শুনছি যে 96 সাল থেকে এমপি সাহেবরা বলতেছিল এই ব্রিজ করবে, কিন্তু কেউ পারে নাই। সেই ব্রিজটা 450 কোটি টাকার প্রজেক্ট। এই ধরনের বড় প্রজেক্ট সরকার কোথায় নেয়? যেখানে সরকারের আয় হয়। যেমন পদ্মা সেতু 40,000 কোটি টাকা খরচ করলেও ডেইলি ওখান থেকে কোটি কোটি টাকা ওঠে টোল। হরিদেবপুরের ওই টোল থেকে কেউ কি উঠবে? কিছুই উঠবে না। তাহলে সরকার এই কারণে এত টাকা দেওয়ার কথা না। যাই হোক, সেই ব্রিজটা হচ্ছে। 10 মিনিটে একটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে, হরিদেবপুর যে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ওই রকমের 10 মিনিট সরকারি একটা মিনি স্টেডিয়াম আছে। ওই গলাচিপায় 10 মিনিট এখন স্টেডিয়াম হচ্ছে। এই যে চরবিশ্বাস তর্কাতলের এই রাস্তার জন্য 4.5 কোটি টাকা বরাদ্দ হয়েছে যে রিপেয়ারিং করার জন্য। তো আপনারা খেয়াল রাখবেন যে এমন রিপেয়ারিং না করে হাত দিয়ে পেজ উঠে গেল। তারপরে গলাচিপার সহ আরো আপনার 4টা রাস্তা রিপেয়ারিং সহ বেশ কিছু কাঁচা রাস্তা পাকা করানো, পাকা রাস্তা ভাঙাচুরা আধা পাকা করানো, বেশ কিছু উন্নয়নমূলক কাজ গত এই 1 বছরে অন্তত গলাচিপা 10 মিনিটে মিনিমাম 600 কোটি টাকার কাজ আমরা বরাদ্দ করেছি। এটা আমাদের সুযোগ ছিল, আমরা করাইছি। ব্যক্তিগত ভাবে না, এলাকার জন্য করাইছি। এলাকার জন্য অনেক কিছুই করতে চাই। বিশেষ করে আমি তো আপনাদের মতোই একটা সাধারণ পরিবার থেকে উঠে আসার ছেলে। এইখানের মানুষের দুঃখ কষ্টগুলো আমরা বুঝি। মিশে আগে মাঝে মাঝে বলতে পারে, আমরা হয়তো বিএনপির সভাপতি ছিলাম, এখন তো এই নেতারা চর বেছে তর বেছে 1 চর 3 জনের কাছে বেছে। কয়েকবার মাসের তারকারে বসতাম, কথাবার্তা বলতো। তো এই যে বাংলার চর, মাইয়ার চর, চরহাপ, এরকমের এই যে চরগুলো, চরে তো কষ্ট করে মানুষ এখানে থাকে, কষ্ট করে ফসল উৎপাদন করে। কিন্তু এই কিছুদিন আগে বাংলার চরে একটা ঘটনা দেখেছি, এটা বলতেই হয়, আমার কষ্ট লেগেছে। যে বয়স্ক মানুষ এই আপনার আহত গলাচিপা হসপিটালে ঢাকায় গেছে, হাঁটতে পারে না সোজাভাবে। আমার পকেট থেকে কিছু টাকা দিয়ে দিয়েছে, বাবা কি করবো, কিছু করতে পারি না, যতটুকু পারছি করছি। ইনশাল্লাহ আমরা যদি নির্বাচিত হতে পারি, আমি ইতিমধ্যে ভোলার হাফিজ সাহেব বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তার সাথে কথা বলেছি যে চাচা আপনি নির্বাচিত হলে আপনি বিএনপির সিনিয়র নেতা ভোলান, এইখানে আমাদেরকে সমর্থন দিয়েছে। এই ভোলার সাথে যে এই যে আমাদের গলাচিপার এই যে চরের জমি নিয়ে একটু দ্বন্দ্ব আছে, ওইদিকে লক্ষ্মীপুরের কিছু সীমানা আছে, এইটার একটা স্থায়ী সমাধান আমরা করবো। জানো, এই ধানের সিজনে, তরমুজের সিজনে মানুষের মাথা ফাটতে না হয়, রক্ত ঝরাইতে না হয়, এবং মানুষ যেন কেস মামলার ফাঁদে পইরা নিঃস্ব না হয়। আমরা প্রকৃত অসহায় মানুষগুলোকে, যাদের স্থায়ী বন্দোবস্ত আছে তারা স্থায়ী বন্দোবস্ত ভোগ করবে, যেগুলো স্থায়ী বন্দোবস্তের অধীনে নাই সেগুলো আমরা দেখে দেখে গরিব মানুষকে আমরা বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা করব। আপনাদের এই যে চরগুলো তাকে ব্যাসজাল পায়, এই ব্যাসজাল পাওয়ার জন্য কিন্তু এখন টাকা দিতে হয়, জানেন? এগুলো যে সরকারি বরাদ্দ দিতে হয়। এখন এগুলো ইউনো কিংবা প্রশাসনের কাজ না, এগুলো আমাদের আঞ্চলিক রাজনৈতিক নেতারা কিছু খাওয়ার জন্য এগুলো প্রশাসনকে দায়িত্ব নিয়ে এটা লিজ দেন। এই শীতের মধ্যে মাছ ধরে কষ্ট করে, আর ওইটার আবার লিজ দেওয়া লাগে। নদীর ওইটা কি কারো জমি? ওটা তো আল্লাহর সৃষ্টি, যে
এইখানে মাছ ধরে মানুষ, নদীর মাছ কি কেউ ছাড়ে? আল্লাহ দিয়েছে যে মানুষ পরিশ্রম করে ওখান থেকে উপার্জন করে, সেটাও লিজ দেওয়া লাগে। এগুলো আমরা বন্ধ করবো। আমরা বলছি গলাচিপা 10 মিনিট কৃষককে আমি না, কোন এমপি দেয় না তার পকেটের টাকা দিয়া, সরকার রাষ্ট্রের ভ্যাট ট্যাক্সের টাকায় সার দেয়, বীজ দেয়, ওষুধ দেয়, কিন্তু তারপরেও কৃষকরা সিজনের সময় ঠিকঠাক মতো পায় না, কারণ এগুলো সিন্ডিকেটের কারসাজি থাকে। তো আমি বলছি যে আমরা এই এলাকায় প্রকৃত কৃষকরা যেন এটা পায়, আমরা নিশ্চিত করবো। আপনারা জানেন কিনা কৃষকদের গরু দেয় সরকার, অসচ্ছল কৃষকদের জেলেদের ট্রলার দেয়, কৃষকদের ট্রাক্টর দেয়, ধান কাটার আধুনিক যন্ত্র দেয়। অনেক ক্ষেত্রে এগুলো জানে না, অনেক ক্ষেত্রে যারা আয় হারাই বেঁচে কিনে খাইয়ে ফেলায়, আর অনেক ক্ষেত্রে দুই একজন রাজনৈতিক বিবেচনা করে। তো আমরা বলেছি আমরা আগামীতে প্রত্যেকটা বরাদ্দ যেন প্রকৃত সুবিধাভোগী মানুষ পায়, আমরা সেটা নিশ্চিত করব। এই যে হসপিটালটা বেহাল দশা, ইনশাল্লাহ গলাচিপায় 10 মিনিট যেন মানুষ সুচিকিৎসা পায়, এখানে যেন একজন এমবিবিএস ডাক্তার থাকে, আমরা সেই ব্যবস্থা করব। আমাদের রাজনীতিটা হবে মানুষের কল্যাণের, মানুষের উপকারের। এবং আজকে আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, আমি জাতীয় পর্যায়ে বলেছি বাবুল মুন্সিকে গ্রেপ্তার করার জন্য পটুয়াখালী লাঞ্ছিত করার